Hmm. So, first question is, what is genetic polymorphism? What is genetic polymorphism? তোমাদের কারোর কোনো ধারণা আছে? কোনো ধারণা আছে? হ্যাঁ না বলো, তাহলে আমাকে সময় নষ্ট করে লাভ নেই। পলিমরফিজম শব্দটা শুনেছো আগে কখনো? হ্যাঁ স্যার, পলিমরফিজম শব্দটা স্যার শুনেছি। কি পলিমরফিজম? পলিমরফিজম মানে হচ্ছে স্যার, যদি এটাকে ভাঙা যায়, পলি মানে হচ্ছে মেনি, আর মরফিজম মর্ফ মানে হচ্ছে ক্যারেক্টার, মানে হুম 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 অনেকগুলো ক্যারেক্টার যখন এর দ্বারা হুম শো করা হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। এক্সিস্টেন্স অফ মোর দ্যান টু ট্রেট অর ক্যারেক্টার্স ইন এ পপুলেশন। পলিমরফিজম শব্দের অর্থ হচ্ছে এক্সিস্টেন্স অফ মোর দ্যান টু ট্রেট অর ক্যারেক্টার্স ইন এ পপুলেশন। ধরো আমরা যদি ব্লাড গ্রুপের কথা ভাবি, হুম, কি কি ব্লাড গ্রুপ হতে পারে বলো একজন? কটা ক্যারেক্টার পেলাম এখানে আমরা? চারটে। তাহলে এটা চারটে সবার মধ্যেই, মানে পপুলেশনে কারুর এ হতে পারে, কারুর বি হতে পারে, কারুর এ বি হতে পারে, কারুর ও হতে পারে, তাই তো? তার মানে পপুলেশনের মধ্যে দুইয়ের বেশি ক্যারেক্টার দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা এক্সাম্পল অফ পলিমরফিজম। ঠিক আছে? বোঝা গেছে কি বলেছি? সো দিস ইজ এ ফর্ম অফ পলিমরফিজম। বাকিরা বুঝতে পেরেছো আমি কি বললাম? হ্যাঁ স্যার। হুম। Polymorphism means the existence of more than two trait or characters in the population. হুম? যদি তোমাকে ডেফিনেশন জিজ্ঞেস করে, how do you define the term polymorphism or genetic polymorphism, লিখে নাও। Genetic polymorphism can be defined as the occurrence together in the same population two or more than two alleles such that the frequency of rare allele is always greater than 1, greater than 1%, and is maintained in the population and not merely by the recurrent mutation, লিখেছো? স্যার একবার বলবেন, মানে সাচ পুরোটাই বল, দ্যাটের পর থেকে। আমি পুরোটাই আরেকবার বলছি। জেনেটিক পলিমরফিজম can be defined as the occurrence together in the same population two or more than two alleles such that the frequency of rare allele is always greater than 1%, comma, and is maintained in the population not merely by the recurrent mutation. ঠিক আছে? শোনা গেছে? তার মানে কি? হ্যাঁ স্যার। বাদবাকিটা লিখেছো সবাই? লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। তার মানে, তার মানেটা কি বলছে? তার মানেটা এটাই বলছে যে আমরা যেটা বলছিলাম, এক্সিস্টেন্স অফ টু অর মোর মর্ফস। টু অর মোর মর্ফস থাকতে গেলে কি হতে হবে? টু অর মোর অ্যালিলস থাকতে হবে। ঠিক আছে? তো টু অর মোর অ্যালিলস এর মধ্যে যদি আমরা ভাবি, ধরো আমি যদি একটা পপুলেশনে এই যে এবিও ব্লাড গ্রুপ যেটা রয়েছে, এবিও ব্লাড গ্রুপের মধ্যে কি কি অ্যালিল থাকে? এ অ্যালিল থাকে,
বি অ্যালিল থাকে আর ও অ্যালিল থাকে, তাই তো? তার মধ্যে এদের মধ্যে যেটা সবচেয়ে রেয়ার অ্যালিল সেটার ফ্রিকোয়েন্সিও কিন্তু পপুলেশনে 1%-এর বেশি। অ্যান্ড এই তিনটে অ্যালিলের এক্সিস্টেন্স পপুলেশনে মেনটেন হচ্ছে থ্রু রিকারেন্ট মিউটেশন। মিউটেশনের জন্যই এই পপুলেশনে এই তিনটে ফর্ম দেখতে পাওয়া যাচ্ছে, তিনটে অ্যালিল দেখতে পাওয়া যাচ্ছে। এবিও ব্লাড গ্রুপে চারটে যেমন মরফোলজি দেখতে পাওয়া যাচ্ছে, মানে চারটে ব্লাড গ্রুপ দেখতে পাওয়া যাচ্ছে। তো এই চারটে ব্লাড গ্রুপের জন্য কটা অ্যালিল রেসপন্সিবল? তিনটে অ্যালিল। একটা অ্যালিল হচ্ছে এ, একটা অ্যালিল হচ্ছে বি, আর একটা অ্যালিল হচ্ছে ও অ্যালিল। তো এই তিনটে অ্যালিলের একসাথে এক্সিস্টেন্স থাকছে পপুলেশনে, এবং এই তিনজনের মধ্যে যার সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি সেটাও অলওয়েজ 1%-এর বেশি। তো এই ঘটনাটাকে বলা হয় জেনেটিক পলিমরফিজম। বোঝা গেল? ওকে, ভালো করে শোনো। বেসিক ইনফরমেশন অ্যাবাউট দ্য টাইপ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কমন পলিমরফিজম আর এসেনশিয়াল not only for the understanding of pathological entities but also to know our evolutionary past, provide guidance about the biological features. So importance of genetic polymorphism, point করো। Importance of genetic polymorphism, importance of studying genetic polymorphism, লেখো। Provide a better understanding about the pathological entities. Number 2, provide information about types, frequency, and distribution. Provide information about the types, frequency, and distribution of common polymorphisms. Number 3, to know our evolutionary past and provide guidance to know about our evolutionary past and provide guidance about our biological future. হয়েছে? হয়েছে লেখা? বাদ বাকিতে জিজ্ঞেস করো, আমি ভুলে গেছি কি বললাম। Type, frequency, and distribution of common polymorphism. বলো কি কি লিখলে, তিনটে পয়েন্ট। বায়োলজিক্যাল ফিউচার, হ্যাঁ, আর আরেক, হ্যাঁ, হ্যাঁ, কি কি বললাম? আরেকজনকে বলো, দিশা বলো প্রথম পয়েন্ট। প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল এন্টিটিস, এন্টিটি। ঠিক আছে। হোয়াট ইজ জেনেটিক পলিমরফিজম বোঝা গেল, ইম্পর্টেন্স অফ জেনেটিক পলিমরফিজম বোঝা গেল। এবার হচ্ছে টাইপস অফ জেনেটিক পলিমরফিজম। সো টাইপস অফ জেনেটিক পলিমরফিজম দু রকমের হয়, একটা হচ্ছে ব্যালেন্সড পলিমরফিজম আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট পলিমরফিজম। একটা হচ্ছে ব্যালেন্সড পলিমরফিজম আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট পলিমরফিজম। খুব মন দিয়ে শুনবে। When natural selection favors heterozygotes over both homozygotes, the result is balanced polymorphism. Balanced polymorphism মানে ধরো ধরো আমি একটা গল্প বলি। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের কি আছে না, দুটো ভ্যারিয়েন্ট আছে। একটা হচ্ছে হিমোগ্লোবিন নর্মাল ভ্যারিয়েন্ট আর একটা হচ্ছে সিকেল টাইপ হিমোগ্লোবিন। ঠিক আছে, ভালো করে শোনো মন দিয়ে। হিমোগ্লোবিনের দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন আর একটা হচ্ছে সিকেল টাইপ ভ্যারিয়েন্ট। তো কি কি অ্যালিল আছে এর মধ্যে? দুটো অ্যালিল রয়েছে, একটা হচ্ছে এইচবি এ অ্যালিল আর একটা হচ্ছে এইচবি এস অ্যালিল। এইচবি এ অ্যালিল
আরেকটা হচ্ছে HbS অ্যালিল। ঠিক আছে, তো দুটো অ্যালিল মানে কটা জেনোটাইপ হবে? তিনটে জেনোটাইপ হবে, তাই তো? যেমন আমরা জানতাম, আগে দেখেছিলাম যে একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, এই যদি দুটো অ্যালিল থাকে তাহলে তিনটে ফেনোটাইপ জেনোটাইপ আমরা দেখতে পেরেছিলাম। একটা ক্যাপিটাল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি, আর একটা স্মল টি। ঠিক সিমিলারলি যদি দুটো অ্যালিল থাকে HbA এবং HbS, তাহলে কি কি ফেনোটাইপ হবে তুই না বলো? কি স্যার কি জেনোটাইপ হবে? বলো। এ এ হ্যাঁ, তারপর? এএস, হ্যাঁ, একটা আরেকটা এএস আর একটা এসএস। SS মানে তিনটে পেলাম। HbAA, HbAS, আর একটা হচ্ছে HbSS, তাই তো? হ্যাঁ, তাহলে এই তিনটের মধ্যে হোমোজাইগাস কটার কোনগুলো আর হেটেরোজাইগাস কোনটা? হোমোজাইগাস হচ্ছে এস এ ওইটা, আর হেটেরোজাইগাস হচ্ছে এ এ আর এসএস। হ্যাঁ, তার মানে যেটা AS সেটা হচ্ছে হেটেরোজাইগাস, আর হোমোজাইগাস হচ্ছে AA, আর একটা হচ্ছে SS। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেছে তো তুই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবারে এই জিনিসটা যখন বুঝে গেছে, এবার ব্যালেন্স পলিমরফিজমও বুঝে যাবে। ইট ইজ দ্য সিকেল সেল বলে একটা ডিজিজ আছে, যে ডিজিজটা হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারে কি হয়? ইন দ্যাট ডিসঅর্ডার ইট কজেস অ্যানিমিয়া, জয়েন্ট পেইন অ্যান্ড ফ্রিকুয়েন্ট সিভিয়ার ইনফেকশন। সিকেল সেল ডিসঅর্ডারে কি হয়? অ্যানিমিয়া, জয়েন্ট পেইন অ্যান্ড সিভিয়ার ইনফেকশন হয়। And if you look into the detail about the sickle cell disorder and its genetical distribution, then you will get some idea about balanced polymorphism. It illustrates, if you look into the sickle cell disorder, then it illustrates balanced polymorphism because carriers are resistant to malaria. Who are carrier? তার মানে HbSS যে, তার মানে তার সিকেল সেল ডিসঅর্ডার রয়েছে। HbAA যে, সে নর্মাল, কিন্তু HbAS যে সে ক্যারিয়ার, তাই তো দিশা? ঠিক বুঝতে পারলাম না এটা। ও যেটা বললো তুহিন একটু আগে, আমি প্রথমে বললাম যে দুটো অ্যালিল রয়েছে, একটা HbA আর একটা HbS, এটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। HbA is responsible for normal and HbS responsible for sickle cell disorder, তাই তো? হুম। তাহলে এই দুটো অ্যালিল দিয়ে কটা জেনোটাইপ হচ্ছে? হচ্ছে তিনটে জেনোটাইপ হচ্ছে। ও যেমন বললো HbAA হবে, HbAS হবে অ্যান্ড HbSS হবে, তাই তো? হ্যাঁ। তাহলে এর মধ্যে HbAA অ্যান্ড HbSS এই দুটো হচ্ছে হোমোজাইগোটস। কেন হোমোজাইগোটস? দুটো একই রকম অ্যালিল রয়েছে, তাই না? আর HbAS হচ্ছে হেটেরোজাইগোটস, কারণ দুটো আলাদা রকমের জায়গা ইয়ে আলাদা। রয়েছে। হ্যাঁ, তার মানে যদি S allele is responsible for sickle cell disorder হয় and A allele is not responsible for sickle cell disorder, তাহলে যেই লোকগুলোর HbAS রয়েছে তাদেরকে আমরা ক্যারিয়ার বলতে পারি, ক্যারিয়ার অফ সিকল সেল ডিসঅর্ডার, তাই তো? হ্যাঁ। তাদের মধ্যে এক্সপ্রেসড হচ্ছে না, কেন? কারণ অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, তো রিসেসিভ মানে দুটোই থাকতে হবে, তাই তো? তার মধ্যে একটা অ্যালিল থাকছে বলে সে ক্যারিয়ার হচ্ছে। পরের জেনারেশনে আবার যদি একটা অ্যালিল কোথা থেকে চলে আসে তাদের সন্তানের মধ্যে, তাহলে সেই সন্তানটা এফেক্টেড হয়ে যাবে। বুঝতে না পারলে আবার বলো, আমি বলছি, এটাই কিন্তু বেসিক জায়গা। হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো বসুন্ধরা? বুঝেছো? স্যার আরেকবার বলুন। আমি বললাম যে হিমোগ্লোবিনের যে সিকল সেল ডিসঅর্ডার, তার জন্য একটা অ্যালিল রেসপন্সিবল, দ্য নেম অফ দ্যাট অ্যালিল ইজ এস অ্যালিল। এবং সিকল সেল ডিসঅর্ডার হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার মানে হচ্ছে দুটো একই রকমের অ্যালিল থাকতে হবে, তাহলেই সেটা এক্সপ্রেসড হবে, তাই তো? হ্যাঁ স্যার। দুটো আলাদা অ্যালিল থাকলে কি হবে? তাহলে ক্যারিয়ার হবে।
ক্যারিয়ার, হ্যাঁ। তাহলে যেই ব্যক্তির এইচবি এসএস রয়েছে সে সিকেল সেল ডিসঅর্ডার দ্বারা আক্রান্ত, আর যেই ব্যক্তির এএস রয়েছে সে ক্যারিয়ার, আর যেই ব্যক্তির এই দুটো অ্যালিল রয়েছে সেই ব্যক্তি কি, সেই ব্যক্তি নর্মাল। নর্মাল, বুঝতে পেরেছো এবারে? হ্যাঁ। হ্যাঁ। So if you look detail into the sickle cell disorder and the polymorphism, then you will get the তিনটে জেনোটাইপ দেখতে পেলাম, HBAA, HBAS and HBSS। তাহলে HBSS যারা, তারা তো সিকেল সেল ডিসঅর্ডার দ্বারা আক্রান্ত, তাহলে তারা বেশি দিন বাঁচতে পারবে? তাদের তো সিকেল সেল ডিসঅর্ডার হয়েছে, তারা অ্যানিমিয়া হয়েছে। অ্যানিমিয়া হওয়ার দরুন কি হবে? অ্যানিমিয়া হওয়ার জন্য অ্যানিমিয়াতে মারা যেতে পারে। আর HBAA যাদের রয়েছে তাদের কিন্তু সিকেল সেল ডিসঅর্ডার না, তার মানে হিমোগ্লোবিনটা সিকেলের মতো না, তাদের হিমোগ্লোবিনটা নর্মাল, কিন্তু কিন্তু দে আর প্রোন টু, দে হ্যাভ হাইয়ার রিস্ক অফ ম্যালেরিয়া। ফলে সেই সব লোকগুলো ম্যালেরিয়াতেই বেশি মারা যাচ্ছে। কিন্তু যাদের HBAS তাদের কিন্তু একটা এ অ্যালিল রয়েছে, একটা এস অ্যালিল রয়েছে। এস অ্যালিল থাকলে কিন্তু তার সে ম্যালেরিয়াতে মরবে না, কিন্তু কেন না, ম্যালেরিয়ার যে প্যারাসাইটটা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, তার প্রজনন ঘটাতে গেলে হিমোগ্লোবিনটা নর্মাল হিমোগ্লোবিন থাকতে হবে, সিকেল টাইপ হিমোগ্লোবিন হলে সে প্রজনন ঘটাতে পারবে না। সেই জন্য যাদের HBS অ্যালিল দুখানা রয়েছে তারা কিন্তু ম্যালেরিয়া অঞ্চলে থাকলেও, ম্যালেরিয়ার মশা কামড়ালেও তারা ম্যালেরিয়াতে মারা যায় না। কিন্তু যাদের হিমোগ্লোবিন নর্মাল রয়েছে তাদের ক্ষেত্রে মশা কামড় দিলে, ম্যালেরিয়ার মশা কামড় দিলে তারা মারা যায়। কিন্তু যাদের দুটোই এস অ্যালিল রয়েছে তারা ম্যালেরিয়াতে না মারা গেল, তারা অ্যানিমিয়াতে মারা যাচ্ছে। কিন্তু যেই ব্যক্তিগুলোর বডিতে একটা এস অ্যালিল আছে এবং একটা এ অ্যালিল আছে, তারা কিন্তু ম্যালেরিয়াতেও মারা যাচ্ছে না, অ্যাজ ওয়েল অ্যাজ কিসে মারা যাচ্ছে না বিক্রমজিৎ? অ্যানিমিয়াতেও মারা যাচ্ছে না। সো দ্যাট ইজ কল্ড হেটেরোজাইগোটস অ্যাডভান্টেজ। কারণ এস তারা হেটেরোজাইগোটস, so they have the better advantages than homozygotes, তাই তো? It is known since long that malaria is quite common in the tropical regions of Africa and also in India. ইন্ডিয়ার যে ট্রপিক্যাল রিজিয়ন্স রয়েছে এবং আফ্রিকার যে ট্রপিক্যাল রিজিয়ন্স রয়েছে সেখানে ম্যালেরিয়া খুব কমন। Sickle shaped blood cells provide selective advantages as malaria parasite cannot grow in this cell. মানে যাদের HBS রয়েছে তাদের ক্ষেত্রে সব সেলগুলো, হিমোগ্লোবিন সেলগুলো সিকেলের মতন, কাস্তের মতন, সেখানে কি হয় না যে ম্যালেরিয়ার মশা বা প্যারাসাইটটা বাড়তে পারে না। Therefore, along with malaria, the sickle cell anemia also increased in the parts of the Africa. The sickle cell disease is less common in the Caucasian due to the less frequency of malaria. This shows the heterozygotes gets the advantages of sickle cell. It provides protective effect. বোঝা গেল আমি কি বললাম? রুমি বুঝেছো? স্যার ওই ট্রপিক্যাল রিজিয়নের পরটা আরেকবার বলবেন? ওটাই আমি মানে বললাম, এটা যেটা আমি বাংলায় বললাম সেটা এরপরে ইংলিশে বললাম। ও স্যার, সেটাই বললাম যে ট্রপিক্যাল রিজিয়ন্স যেখানে কি না ম্যালেরিয়া প্রোন অঞ্চল, ম্যালেরিয়া দ্বারা লোকজন বেশি আক্রান্ত হয়, সেইখানে HBS থাকার জন্য তারা ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হচ্ছে না। কিন্তু যাদের মধ্যে HBAA দুটো অ্যালিল রয়েছে তারা কিন্তু ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হচ্ছে। হ্যাঁ। আবার যাদের HBAS রয়েছে তারা ম্যালেরিয়া দ্বারাও আক্রান্ত হচ্ছে না, আবার অ্যানিমিয়া অ্যানিমিয়া দ্বারাও দ্বারা আক্রান্ত হচ্ছে না। সো দিস ইজ কল্ড দ্য অ্যাডভান্টেজ অফ হেটেরোজাইগোটস। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ভালো করে শোনো। The rise of sickle cell disease goes hand in hand with cultural development. There is the anthropology. এতক্ষণ তুমি বায়োলজি পড়েছো, এবার অ্যানথ্রোপোলজি আসছে। দেখো,
দ্য রাইজ অফ সিকল সেল ডিজিজ, এই সিকল সেল ডিজিজটা বৃদ্ধি পাচ্ছে কালচারাল ডেভেলপমেন্টের সাথে সাথে। উইথ অ্যাডভেন্ট অফ কাল্টিভেশন অফ ক্রপস গ্রিভ দ্য ব্রিডিং গ্রাউন্ডস অফ অ্যানোফিলিক্স মসকিউটো। তাহলে আগে আমরা জানি যে ডিউরিং প্যালিওলিথিক পিরিয়ডস the humans are basically hunter and gatherers, and after that during Mesolithic or Neolithic period they are become settled agriculturists. So it is the development of culture, হান্টিং গ্যাদারিং থেকে কি হচ্ছে না কাল্টিভেশন হচ্ছে। যখনই কাল্টিভেশন হচ্ছে তখনই কি হচ্ছে না কাল্টিভেশনের জন্য একটা জায়গায় কি হচ্ছে না জল জমে থাকছে। এতদিন যখন ছিল তোমার হান্টিং গ্যাদারিং স্টেজে ছিল তখন জঙ্গল ছিল, জঙ্গলের ওয়াটার ফ্লো করছে। আমরা জানি যে মশা, ম্যালেরিয়ার মশার জন্মের জন্য কি দরকার না দরকার হচ্ছে ফিক্স মানে স্ট্যাগনেন্ট ওয়াটার দরকার। তাহলে যখনই কাল্টিভেশন স্টার্ট হলো তারপরেই কিন্তু ম্যালেরিয়া ডিজিজটা এলো, তার আগে পর্যন্ত কিন্তু ম্যালেরিয়া ছিল না। ঠিক আছে, সো So, as the malaria rose, the selective pressure gave rise to the changes in the shape of the RBCs from epithelial to the sickle cell shape. And when it occurred in the homozygous condition, the disease was caused. Otherwise, it had selective advantages. The spread of sickle cell disease is associated with migratory events. Africa by people migrating from southern Arabia and India, or it have arise by mutation directly in East Africa. মানে বলতে চাইছে যে কাল্টিভেশন স্টার্ট হওয়ার সাথে সাথে যেমন ম্যালেরিয়ার সম্ভাবনা বেড়ে গেল, সেরকম হিউম্যানের মধ্যেও তার হিমোগ্লোবিনে একটা মিউটেশন ঘটে যায়। সেই ঘটে গিয়ে কি হলো না হিমোগ্লোবিন হিমোগ্লোবিন এস শেপ হিমোগ্লোবিন তৈরি হয়ে যায়, মিউটেশনের ফলেই হয়েছে। তাই তো আমরা এর আগের দিন পড়েছিলাম যে মিউটেশনের ফলে শেপগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। এবং যে মিউট্যান্ট ভ্যারিয়েন্টটা হলো এইচবিএস, সেই মিউট্যান্ট ভ্যারিয়েন্টটাই কিন্তু সিলেক্টিভ অ্যাডভান্টেজ পেল ওই অঞ্চলে। কারণ কেন সিলেক্টিভ অ্যাডভান্টেজ পাচ্ছে না তারা ম্যালেরিয়া দ্বারা মরছে না আর। আবার ভালো করে বলছি শোনো, ভালো করে শোনো। প্যালিওলিথিক শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্যালিওলিথিক পিরিয়ডে হিউম্যান আর ডিপেন্ড অন হান্টিং অ্যান্ড গ্যাদারিং। তো সেই সময় হিউম্যানের হিমোগ্লোবিন এইচবি এ টাইপই ছিল, এইচবি এস টাইপ দেখতে পাওয়াই যায়নি। ঠিক আছে, এর পরবর্তীকালে যখন মেসোলিথিক বা নিওলিথিক পিরিয়ডে যখন সেটেল এগ্রিকালচার স্টার্ট হলো তখন কি হলো না স্ট্যাগনেন্ট ওয়াটারের প্রয়োজন হলো। কারণ আমরা জানি যে যেখানে চাষ করা হয় সেখানে জল স্থিরভাবে থাকে। তাহলে স্থির জলে আমরা কি জানি অ্যানোফিলিক্স মশা ডিম পারে। অ্যানোফিলিক্স মশা ডিম পাড়ার পরে এই অ্যানোফিলিক্স মশাই প্লাসমোডিয়াম ফ্যালসিফেরামকে কামড়ের মাধ্যমে আমাদের বডির মধ্যে ঢুকিয়ে দেয়। এবং এই প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম হচ্ছে ম্যালেরিয়ার প্যারাসাইটস। এইবারে যখনই এরকম সিচুয়েশন তৈরি হলো যে ম্যালেরিয়ার প্রবণতা খুব বৃদ্ধি পেয়ে গেল, তখন হিউম্যান বডির মধ্যেই একটা মিউটেশন হয়ে যায়। সেই মিউটেশনের ফলে এইচবিএস অ্যালিলটা উৎপন্ন হয় এবং দেখা যায় যে এইচবিএস অ্যালিল যাদের মধ্যে রয়েছে তাদের হিমোগ্লোবিনটা আর কিন্তু সার্কুলার রইল না, তাদের হিমোগ্লোবিনটা সিকেলের মতন হয়ে গেল। এবং এই সিকেল টাইপ হিমোগ্লোবিনে ম্যালেরিয়ার যে প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম এরা কিন্তু আর বৃদ্ধি পেতে পারছিল না, তারা কিন্তু ম্যালেরিয়া রোগটা ঘটাতে পারছে না। So this is called selective advantages. So the people who have HBS and living in the tropical regions where malaria is an endemic or pandemic, they survived more. বুঝেছো কি বললাম? বোঝা গেছে কি বলেছি?
গেলে যে ফর্মটাতে এইচবিএস এর যে ফর্মটা পাওয়া গেল সেই ফর্মটা কিন্তু আর এবারেও কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নতুন যে ফর্মটা এইচবিএস দেখতে পাওয়া গেল, এই এইচবিএস ফর্মটার মধ্যে কিন্তু ম্যালেরিয়ার যে প্যারাসাইটটা তারা কিন্তু বৃদ্ধি পেতে পারছে না। সেই জন্য ওইখানকার ওই এইচবিএস টাইপ যাদের মধ্যে এইচবিএ একটা রয়েছে এবং এইচবিএস রয়েছে, তারাই কিন্তু এখানে বেশি সার্ভাইভ করতে লাগলো, অর্থাৎ দে গেট দ্য সিলেক্টিভ অ্যাডভান্টেজেস। এবার বুঝেছো? বসুন্ধরা বুঝেছো? হ্যাঁ স্যার। দিশা? হ্যাঁ স্যার। আর তুহিনা? হ্যাঁ স্যার। রুমি? হ্যাঁ স্যার। বলো তো দেখি আমাকে, রুমি কি বুঝেছো? স্যার যেটা হচ্ছে যে প্যালিওলিথিক যে টাইম পিরিয়ডটা, সেই সময় মানুষ হান্টার গ্যাদারার হিসেবেই বেশি ছিল। এই সময় মানুষ মানে হিউম্যানের মধ্যে HbA টাইপটাই নর্মাল ছিল, এবং তারপরে কালচারের ডেভেলপমেন্ট হওয়ার ফলে মানে মেসোলিথিক বা নিওলিথিক টাইম পিরিয়ডটাতে মানুষজন এগ্রিকালচার করতে থাকলো এবং মানুষজন সেটেল হতে থাকলো। এবার এগ্রিকালচার করার জন্য স্ট্যাগন্যান্ট ওয়াটারের প্রয়োজন পড়ে, এবং জানা যাচ্ছে যে জমা জলে ওই অ্যানোফিলিক্স মসকিউটো যেটা ওরা বংশবৃদ্ধি করতে পারে, এবং ওই প্লাসমোডিয়াম ফ্যালসিফেরামটাকেই মানে কামড়ের মাধ্যম দিয়ে মানুষের শরীরে ম্যালেরিয়ার রোগ সৃষ্টি করে। এবার কাল্টিভেশনের সাথে সাথে যেহেতু ম্যালেরিয়ার প্রকোপটা বাড়তে থাকলো, ফলে মানুষের মধ্যে সেই সময় একটা মিউটেশন ঘটে গেল। মিউটেশন ঘটার ফলে HbS টাইপটা তৈরি হলো। HbS টাইপটা যাদের মধ্যে তৈরি হলো, দেখা গেল যে হিমোগ্লোবিনটা সার্কেল শেপ না থেকে সিকেল শেপের হয়ে গেল। এর ফলে হচ্ছে ম্যালেরিয়া এইরকম সিকেল টাইপের হিমোগ্লোবিনে এফেক্ট করতে পারছে না, ফলে HbS টা সিলেক্টিভ অ্যাডভান্টেজ পেলো, এবং এই সমস্ত জায়গাতে মানুষজন ম্যালেরিয়ার থেকে অনেক সেফ হয়ে গেল। এবং তার সাথে সাথে যেমন এই কথাটা বলতে হবে, যাদের দেহের মধ্যে দুটো এইচবিএসএস রয়েছে তারা কিন্তু অ্যানিমিয়া দ্বারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। যাদের মধ্যে দুটো এইচবিএ রয়েছে তারা কিন্তু ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কিন্তু যারা এইচবি একটা এ একটা এস রয়েছে তারা ম্যালেরিয়াও হচ্ছে না, তাদের অ্যানিমিয়াও অ্যানিমিয়াও হচ্ছে হচ্ছে। না। সেই জন্য দে গেট দ্য সিলেক্টিভ অ্যাডভান্টেজ। হ্যাঁ বলো। কেন কেন প্রথমে এইচবিএসএসই কেন থাকবে? এইচবিএসও তো থাকতে পারতো। একজন ব্যক্তি, ধরো আমি আমি ধরো এইচবিএ রয়েছি, আমার বডিতে একটা মিউটেশন ঘটলো কোনো কারণে, হয়ে আমার কিছু সেল হয়ে গেল এস টাইপ মানে সিকেল টাইপ, তাহলে কি আমি এইচবিএস হলাম না? তাই না? প্রথমে এইচবিএসএস থাকবে কি করে? প্রথমে তো এইচবিএ ছিল, সেখান থেকে এইচবিএস হয়ে তারপরে এসএস হয়ে গেছিল। বুঝেছো কি বললাম? আচ্ছা, এবারে বলো দেখি যে কেন এটাকে তাহলে ব্যালেন্স পলিমরফিজম বলছে। ব্যালেন্স পলিমরফিজম মানে হচ্ছে, দেখো এই যে এইচবিএও থাকছে এবং এসও থাকছে, সেই জন্য এটাকে ব্যালেন্সড পলিমরফিজম বলছে। কোনো একটা ফর্মকে প্রায়োরিটি দিচ্ছে না নেচার। নেচার তাকেই প্রায়োরিটি দিচ্ছে যার মধ্যে এও থাকবে এবং এসও থাকবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ব্যালেন্সড পলিমরফিজম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। Very good. So this is type of serological, an example of serological polymorphism. Example of serological genetic polymorphism, as well as it is a type of balanced polymorphism. Another example of balanced polymorphism is G6PD deficiency. বললাম G6PD deficiency. G6PD নাম শুনেছো আগে কখনো?
হ্যালো, বসুন্ধরা শুনেছো G6PD নামটা? না স্যার, শুনিনি বলে মনে হচ্ছে। আচ্ছা, তুমি কোথায় শুনেছো? যে বললো শুনেছি, কোথায় মনে হচ্ছে? এসব ভেগ কথাবার্তা বলে লাভ আছে? ইন্টারনেটে একবার দেখেছিলাম। কখনো কি পড়েছো কোথাও G6PD শব্দটার পুরো মানে কি? G6PD মানে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ। ইট ইজ অ্যান এনজাইম। ইট ইজ অ্যান এনজাইম। গ্লুকোজ 6 ফসফেট dehydrogenase and it is an enzyme. G6PD deficiency কি বলছে? না, it is a sex linked enzyme deficiency. তাহলে কোনো একটি সেক্সে বেশি ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যাবে, কোনো একটি সেক্সে কম ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যাবে। অ্যান্ড G6PD deficiency is X linked and it is inherited through X linked মানে ডিসঅর্ডার। ঠিক আছে, মানে এক্স ক্রোমোজোম দ্বারা এটা অতিবাহিত হয়। এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার G6PD ডেফিসিয়েন্সি। ভালো করে শোনো, আমি বললাম G6PD হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস অ্যান্ড ইট ট্রান্সমিটেড ফ্রম or it transmitted through X linked recessive mode or it is mode of transmission is X linked recessive. বোঝা গেছে এত পর্যন্ত? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ না বলো বাবা। আচ্ছা, তাহলে G6PD ডিফিসিয়েন্সি হলে কি হয়? এটা তো G6PD একটা এনজাইম। G6PD ডিফিসিয়েন্সি হলে কি হয়? G6PD efficiency affects 400 million people throughout the world. সারা পৃথিবীর 400 মিলিয়ন লোক এই G6PD ডিফিসিয়েন্সি দ্বারা আক্রান্ত। It results into hemolytic anemia which is life threatening. G6PD ডিফিসিয়েন্সি হলে কি হয়? হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। সেটা একটা লাইফ থ্রেটনিং ঘটনা। সবসময় হয় না কিন্তু। ধরো আমার G6PD ডিফিসিয়েন্সি রয়েছে, সাথে সাথে আমার কি হেমোলাইটিক অ্যানিমিয়া হবে? না। ইন সার্টেন কন্ডিশন, সার্টেন কন্ডিশন যদি আমার বডির মধ্যে হয় বা সার্টেন এনভায়রনমেন্টাল কন্ডিশনের মধ্যে দিয়ে আমার বডি গো থ্রু করে, তাহলে আমার বডির মধ্যে হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। কখন হতে পারে? না, যদি আমি G6PD ডিফিসিয়েন্সি থাকি, অর্থাৎ G6PD এনজাইমটা আমার বডিতে না থাকে। ঠিক আছে, এই G6PD এনজাইমটা কিভাবে ট্রান্সমিটেড হয়? এটা এক্স লিঙ্কড রিসেসিভ। আমরা জানি মেলস আর মোর প্রোন টু অ্যাফেক্ট বাই এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার দেন ফিমেল। জানো তো এটা? হ্যালো, হ্যাঁ না বলো। All of you have idea about that? তোমাদের সকলের এই ধারণাটা আছে তো যে মেল আর হ্যাঁ মোর? হ্যাঁ, কেন? ওয়াই মেল আর মোর? বিকজ মানে স্যার মেলদের একটা এক্স একটা ওয়াই আর ফিমেলদের দুটোই এক্স, তার ভেরি জন্য গুড, স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, so if a person have G6PD deficiency and then that person is exposed with certain environmental condition, then he or she, mostly he, is developed a hemolytic anemia which is life threatening. What kind of environmental condition? If that person eat fava beans or inhale certain types of pollens or takes certain types of drugs, then only that person who have G6PD deficiency develop a certain type of hemolytic anemia. কখন হচ্ছে? না, যদি সেই লোকটি ফাবা বিনস, বিনস এক টাইপের বিনস হয়, ফাবা বিনস হচ্ছে এক রকমের বিনস, সেই বিনটাকে খায়।
যদি খেয়ে ফেলে, অথবা কোনো স্পেসিফিক টাইপস অফ ওষুধ যদি খায়, অথবা কোনো স্পেসিফিক টাইপস অফ ফুলের গন্ধ যদি শোকে, তাহলে তার মধ্যে যদি G6PD ডিফিসিয়েন্সি থাকে, তাহলে তার মধ্যে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়ে যাবে ইনস্ট্যান্টলি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ লাইফ থ্রেটনিং। তাহলে কি হবে? তাহলে কি হচ্ছে, ইট হ্যাজ বিন সিন ইন আফ্রিকা, আফ্রিকাতে দেখা গেছে দ্যাট দ্য মেল উইথ হেমিজাইগাস অর হেট্রোজাইগাস, হেমিজাইগাস মানে অ্যান্ড হেট্রোজাইগাস মানে কি বলছে, না যাদের মধ্যে ওই এক্স ক্রোমোজোমটা মানে এফেক্টেড এক্স ক্রোমোজোমটা আছে, আর যাদের মধ্যে এই এফেক্টেড এক্স ক্রোমোজোমটা নেই, আর অ্যাট লেস রিস্ক ফর ম্যালেরিয়া, এগেইন রিভেলিং এ সিলেক্টিভ অ্যাডভান্টেজেস। অর্থাৎ যাদের মধ্যে মেলরা যেমন G6PD ডিফিসিয়েন্সি দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু তাদের আরও একটা সুবিধাও আছে। সুবিধাটা কি? না দে আর লেস রিস্কি ফর ম্যালেরিয়া, and that gives an advantage for the heterozygotes। অর্থাৎ যেমন আমরা এর আগের ক্ষেত্রে দেখলাম সিকেল সেলের ক্ষেত্রে যারা হেটেরোজাইগোটস তারা more advantageous because they have both HBA allele and S allele. Since HBA allele is not responsible for anemia and S allele is not allowing your body to develop the malaria. So in that case also, the people who are G6PD deficiency are at risk for hemolytic anemia if they eat fava beans or inhale certain types of pollen, but at the same time they are low risk, they are at low risk for malaria because of this G6PD deficient enzyme. So that is the reason why they are, they can survive if they are not taking these fava beans or inhale certain types of pollen, but they get the advantages over the malaria. So this is the condition which is also called a balanced polymorphism. বোঝা গেছে? না এখানে কিন্তু, এখানে আমি তোমায় কি বললাম, আগেরটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। এখানে কিন্তু যেই যেই G6PD ডিফিসিয়েন্ট যেটা জিনটা রয়েছে, সেই জিনটা ট্রান্সমিটেড হয় শুধুমাত্র এক্স ক্রোমোজোম দ্বারা, এবং এক্স ক্রোমোজোম দ্বারা ট্রান্সমিটেড হওয়ার সাথে সাথে সেটা ফিমেলদের মধ্যে দুটোই যদি এক্স ক্রোমোজোমে যদি G6PD ডিফিসিয়েন্ট জিন পাওয়া যায়, তাহলেই সে আক্রান্ত হবে। যদি তার মধ্যে যদি একটা এক্স ক্রোমোজোমে আক্রান্ত G6PD ডিফিসিয়েন্ট জিন থাকে, আরেকটাতে যদি না থাকে, তাহলে সে ক্যারিয়ার হবে, আর দুটোর মধ্যে না থাকলে সে নর্মাল হবে। কিন্তু মেলদের ক্ষেত্রে যেহেতু একটা মাত্র এক্স ক্রোমোজোম, ফলে ওই একটা এক্স ক্রোমোজোমের মধ্যেই যদি এই G6PD ডিফিসিয়েন্ট মানে জিনটা দেখতে পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি আক্রান্ত হয়ে যাবে। তাহলে বেশি মাত্রায় মেলরা আক্রান্ত হবে G6PD ডিফিসিয়েন্সিতে। কিন্তু এই যেমন এরা আক্রান্ত হচ্ছে ঠিকই, কিন্তু G6PD ডিফিসিয়েন্সি হওয়ার জন্য এদের আরেকটা সুবিধা হচ্ছে। সুবিধাটা কি? সুবিধাটা হলো যে এই লোকগুলি ম্যালেরিয়া দ্বারা আবার আক্রান্ত হবে না, ঠিক আছে? ফলে তাদের একদিক, কারণ 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 ওই G6PD ডিফিসিয়েন্সি এনজাইমটা যদি না থাকে, তাহলে ওই ম্যালেরিয়ার যে প্যারাসাইটটা আছে তার ডেভেলপমেন্টটা ঠিকঠাক হবে না বা হচ্ছে না। দ্যাট ইজ দ্য রিজন why they are not prone to malaria. এনজাইমটা থাকলে করতে পারবে, না থাকলে পারবে না। বুঝতে পেরেছো? সো দে গেট দ্য অ্যাডভান্টেজেস। বোঝা গেছে? দিশা বুঝেছো বাবা? হ্যাঁ স্যার। বুঝেছো? হ্যাঁ স্যার। তুমি না? হ্যাঁ স্যার। তাহলে
আমি আজকের ব্যালেন্স পলিমরফিজম পর্যন্ত থাক, পরের দিন আমরা ট্রানজিয়েন্ট পলিমরফিজম বলবো, ঠিক আছে? তাহলে ব্যালেন্স পলিমরফিজম পর্যন্ত লিখে ফেলবে। আচ্ছা, আমি কিন্তু সেরোলজিক্যালের একটা এক্সাম্পল আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেরোলজিক্যাল পলিমরফিজম, সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপের, দিয়েছি তো। ব্লাড গ্রুপ ইজ এ সেরোলজিক্যাল মার্কার, হ্যাঁ, because in the blood you get the serum, so if you have the serum then it is called serological. Why it is called marker? And in that case serological markers of ABO blood group you will get A, B, AB and O, these 4 phenotypes and 3 genotypes. Three genotypes, na, sorry, 3 alleles, A, B and O. So existence of 4 phenotypes as well as existence of 3 alleles. So as per your definition, if there is existence of 2 or more alleles or more than 2 alleles, then it is called polymorphism. তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পলিমরফিজমের এক্সাম্পল। ঠিক আছে, আমি পরের দিন আরেকবার বলে দেবো।